নমস্কার, শুভ সন্ধ্যা। দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সবাইকে আজকের কথা হোকে স্বাগত। আজ কি নিয়ে কথা বলবো আমরা? ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় মণ্ডপে প্রতিমা পৌঁছে গিয়েছে। উৎসবে থাকবো, পুজোয় থাকবো, প্রতিবাদেও থাকবো, এমন একটা দুর্লঙ্ঘ প্রতিজ্ঞা নিয়ে যখন বাঙালি একই সঙ্গে উৎসব, পুজো আর প্রতিবাদ এই তিনটেকেই আত্মস্থ করে আপাতত এবারের শারদীয়া উৎসব, দুর্গাপূজা এবং প্রতিবাদ একসঙ্গে শেষ করবার দিকে এগিয়ে চলেছেন, ঠিক সেই সময়ে নতুন করে বিতর্ক চারা দিচ্ছে এ রাজ্যের, দেশের এবং এদেশের আশেপাশে আরও কিছু দেশে পুজোর ভবিষ্যৎ নিয়ে। পুজো অর্থে নিশ্চিতভাবে বাঙালির ক্ষেত্রে এই মুহূর্তে দুর্গাপুজো, কিন্তু এছাড়াও পুজো আচ্চার ক্ষেত্রে, অর্থাৎ আমরা যাকে প্রত্যেক দিনকার বিশ্বাস অনুযায়ী নিজের পুজোকে, নিজের বিশ্বাসকে আশ্রয় করে বেঁচে থাকা বলি, যার থেকে যে পুজো আশ্রয় থেকে পুজো আচ্চা, সেই পুজো আচ্চার ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ থাকবে, সেটা আইনের দোহাই পেরে থাকবে, আইনের শৃঙ্খলা রক্ষা করবার জন্য থাকবে, নাকি সে শৃঙ্খলা বা সেই দোহাই আদতে কোনো একটি নির্দিষ্ট ধর্মের জন্য, এক্ষেত্রে নির্দিষ্ট করে হিন্দুদের জন্য শিকল হয়ে উঠবে? এক কথায় বললে পুজোয় সরকারি নিয়ন্ত্রণ, সেটা আইনের শৃঙ্খলা নাকি হিন্দুর ধর্মের শিকল? ইদানিংকালে আপনারা দেখেছেন ভারতের বেশ কিছু রাজ্যে তার নিজস্ব যে বিখ্যাত দেবস্থানগুলি রয়েছে, তার মন্দিরগুলি রয়েছে, সেগুলোতেও কিন্তু এমন বিতর্ক মাথাচাড়া দিয়েছে, কোথাও প্রসাদে ভেজাল মেশানো থেকে শুরু করে পূজা পদ্ধতি অথবা কোনো রীতি বা সেই রীতি অনুযায়ী কোনো শৃঙ্খলা রক্ষা করবার জন্য। যে রাষ্ট্র খুব সহজেই নিজের শৃঙ্খলা বা নিজের আইন কোনো একটি নির্দিষ্ট ধর্মের বিশ্বাসের আচরণের উপর চাপিয়ে দিতে চায়, সেই রাষ্ট্র ঠিক একইভাবে হাজার হাজার বছর ধরে চলে আসা কোনো নীতি বা রীতিকে, সেই ধর্মের নীতি বা রীতিকে, সেই নীতি বা রীতি অনুযায়ী মন্দির পরিচালনা করতে, পুজো পরিচালনা করতে বা পুজো সংগঠিত করতে অ্যালাউ করে না কেন? সত্যি কি রাষ্ট্রের অ্যালাউ বা অনুমতির উপরে, অ্যালাউয়েন্সের উপরে নির্ভর করে কোনো একটি ধর্মের পুজো করতে পারবেন কি না, পারলে কিভাবে পারবেন, প্রতিমার মাপ কতটা হবে? এই সব কিছু নিয়ে আমাদের আজকের বিতর্ক, এবং আমার মনে হয় এ কথা রীতিমতো জমে উঠবে প্রত্যেকবারের মতোই। তো আজকের কথা হোকে যারা যারা রয়েছেন আমার সঙ্গে অতিথি, তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করিয়ে দিই। যারা মনে করছেন পুজোর সরকারি নিয়ন্ত্রণ আসলে আইনের শৃঙ্খলা, না হলে ব্যাপারটা বেকাবু হয়ে যাবে, প্রথমে তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার ডান দিকে রয়েছেন তারা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা, কলকাতা পুলিশেরই প্রাক্তন ডিসি সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, এবং আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক আজিজুল বিশ্বাস। তিনজনকেই স্বাগত। আমার বাঁদিকে পরিচয় করাই, নিজে পুজো সংগঠক, পুজো কর্তা বলা যায়, তার সঙ্গে অবশ্যই একটি রাজনৈতিক দলের মুখপাত্র, বিজেপির কলকাতা পুরসভার কাউন্সিলরে বটে, সজল ঘোষ। আমার সঙ্গে রয়েছেন মানস ভট্টাচার্য, লেখক এবং গবেষক, এবং সাহিত্যিক অভিক সরকার। মূলত গদ্য সাধনাতেই অভিকবাবুর জীবন আপাতত নিয়োজিত, কিন্তু তার সঙ্গে সঙ্গে অভিকবাবুর তন্ত্রের এবং শাস্ত্রের বিভিন্ন শাখায় অবাধ বিচরণ, সেটা তার লেখা পড়লে বা তার লেখার যারা গুণমুগ্ধ তাদের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন আপনারা। এবং আমার সঙ্গে দর্শক হিসেবেও রয়েছেন কয়েকজন, যেমন আপনারা থাকেন স্ক্রিনের ওপারে, স্ক্রিনের এপারেও রয়েছেন দিগন্ত চক্রবর্তী, তরুণ লেখক এবং গবেষক। আমার সঙ্গে রয়েছেন রাজলক্ষ্মী বিশ্বাস, যিনি একটু অন্য ঘরানার ক্যান্টিন চালান। আমার সঙ্গে রয়েছেন প্রণব সাহা। প্রণববাবু প্রাইভেট টিউশন করেন, কিন্তু তাও কেন, এখানে কিভাবে, প্রত্যেকেরই বিস্তারিত পরিচয়ে আসবো যখন তাদের সঙ্গে আরেকটু বিস্তৃত পরিসরে কথা বলার সুযোগ হবে। প্রথমে যারা মনে করছেন পুজোয় সরকারি নিয়ন্ত্রণ আইনের শৃঙ্খলা, তাদের মধ্যে থেকে অধ্যাপক আজিজুল বিশ্বাস। বিষয় হচ্ছে একদম পুজো মানেই যে দুর্গাপুজোকে শুধু তো দুর্গাপুজোর মধ্যে সীমাবদ্ধ না রেখে এই গোটা প্রক্রিয়াটাকে আমরা শারদোৎসব বলে যদি ভাবি, তাহলে এর যথার্থ ব্যাখ্যা হয় বলে আমি মনে করি। বিষয় হচ্ছে যে পুজোকে যদি আমি ধরি, তাহলে সেটা অবশ্যই হিন্দু ধর্মকে ভিত্তি করে, বিশেষ করে বাঙালি হিন্দু সম্প্রদায়কে ভিত্তি করে এটা হচ্ছে, কিন্তু এর একটা সার্বজনীন রূপ যে আছে আমরা প্রত্যেকে স্বীকার করি। এবং সত্যি কথা বলতে কি, যে যখন সেটা সার্বজনীন হয়ে যায় এবং সেটা জাতি, ধর্ম, বর্ণ, সমস্ত বর্ণের মানুষ, সমস্ত কৃষ্টির মানুষ যখন এর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত হয়ে যায়, তখন শুধুমাত্র একটা ধর্মীয় সম্প্রদায়ের অনুষ্ঠান বা পুজো হয়ে থাকে না, সেটা একটা সার্বজনীন উৎসবে পরিণত হয়। তখনই একটা সরকারের, যে সরকারই থাকুক না কেন, যে দলেরই থাক না কেন,
সেটাকে সুশৃঙ্খলভাবে সম্পাদনের যে একটা দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু রয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা বা শারদোৎসব, এটাকে শুধুমাত্র আমি একটা ধর্মীয় উৎসব বলে মনে করি না। আমি এটাকে যদি এইভাবে দেখি, এটা একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড, যার সঙ্গে সঙ্গে বাংলার অর্থনীতির একটা গভীর সম্পর্ক লুকিয়ে আছে। এবং এই প্রসঙ্গে আমি একটা রিপোর্টের কথা বলবো, খুব সাম্প্রতিককালের রিপোর্ট। 2019 সালে কুইন মেরি ইউনিভার্সিটি লন্ডন এবং IIT খড়গপুরের একটা যৌথ ব্যবস্থাপনায় যে রিপোর্ট, সেইখানে কিন্তু বাংলার দুর্গাপুজোকে কেন্দ্র করে যে অর্থনীতির যে একটা ম্যাপিং হয়, ম্যাপিং অফ দ্য ক্রিয়েটিভ ইকোনমি অ্যারাউন্ড দুর্গাপূজা, এই রিপোর্টে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, মানে তার একদম সংখ্যাতত্ত্বের হিসাবে 32,000 কোটি টাকার যে অর্থনীতি এই পুজোকে কেন্দ্র করে কিন্তু গড়ে ওঠে। এবং তার বিভিন্ন দিকগুলো, মানে সাব আইটেমগুলোকে যদি আমি বলি এইভাবে, 2019 সালের রিপোর্ট, কিন্তু খুব বেশি দিনের নয়। ইনস্টলেশন, আর্ট অ্যান্ড ডেকোরেশন 860 কোটি টাকা, আইডল মেকিং 260 থেকে 280 কোটি টাকা, লাইটেনিং অ্যান্ড ইলুমিনেশন 205 কোটি টাকা, লিটারেচার অ্যান্ড পাবলিশিং ভেরি ইম্পর্ট্যান্ট, এটা 260 থেকে 70 কোটি টাকা, স্পন্সরশিপ 318 কোটি টাকা, রিটেল বিজনেস 2,764 কোটি টাকা, ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট 53.2 কোটি টাকা, অ্যাডভার্টাইজমেন্ট 504 কোটি টাকা, ফুড অ্যান্ড বেভারেজ, যেটা পুজোর সঙ্গে এবং গোটা উৎসবের সঙ্গে দারুণভাবে মিলে যায়, সেটা হচ্ছে 2,854 কোটি টাকা, এবং ক্রাফটস অ্যান্ড ডিজাইন 2.1। অর্থাৎ এই যে পরিসংখ্যান, এইখান থেকে আমাদের কারো বুঝতে লাগে না যে গফুর চাচার ওই খড়ের গাদা থেকে যে খড়ের জায়গাটা আসে, সেইখান থেকে শুরু করে একদম নিষিদ্ধ পল্লীর মাটি পর্যন্ত এই বাঙালি সমাজের প্রত্যেকটা মানুষের রুজি রোজগারের সঙ্গে এই শারদোৎসবের যে মাহাত্ম্য, অর্থনৈতিক মাহাত্ম্য লুকিয়ে রয়েছে। 2021 সালে ইউনেস্কো বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবকে ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ হিসাবে যখন ঘোষণা করেছে, তখন কিন্তু সংবিধানের 51A ধারায় প্রত্যেকটা নাগরিকের এটাকে যখন প্রমোট করা, এটাকে রক্ষা করার দায়বদ্ধতা রয়েছে, সরকারেরও সমানভাবে একটা দায়িত্ব রয়েছে এটাকে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য। যদি প্রয়োজনে প্রশাসনিক কড়াকড়ি করতে হয়, সেটা কিন্তু করতেই হবে। এবং আজ নয়, এই দুর্গাপুজোকে কেন্দ্র করে শুধু কলকাতা নয়, গোটা বাংলা জুড়েই প্রশাসনিক কড়াকড়ি, যেটা ডিসিপ্লিন রক্ষার জন্য, যেখানে জননিরাপত্তা রক্ষার ব্যাপারটা রয়েছে, যেখানে ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট থেকে শুরু করে ভিড় নিয়ন্ত্রণ, বিপর্যয় ব্যবস্থাপনা এবং অপরাধমূলক যে কর্মকাণ্ড হওয়ার সম্ভাবনা থেকে যায়, সেইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনের দায়বদ্ধতা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রয়েছে। সুতরাং এই ব্যাপারে প্রশাসনকে অবশ্যই কড়াকড়ির জায়গায় থাকতেই হবে বলে আমি মনে করি। বেশ, এদিক থেকে কেউ ইন্টারজেক্ট করবেন 1 মিনিটের জন্য? আমি আপনাকে দুটো কথা বলি। দুর্গা পুজো শারদ উৎসব, আপনি ঘুরিয়ে দুর্গোৎসবও বলতে পারেন, এটা ইউনেস্কো থেকে হয়নি। আপনি ইতিহাসবিদ হয়ে এটার একটা এমন ব্যাখ্যা করলেন যেখানে আপনার সুপ্ত ধারণাগুলো বিকশিত হয়, আর কি প্রস্ফুটিত হয়। দেখুন, উৎসব আমি মানি এটা সার্বজনীন, এটা ধর্মের বাধা টপকে, ধর্মের বেড়া টপকে অনেক দূর এগিয়ে যায়। কিন্তু আমাদের গতবার আমরা রাম মন্দির করেছিলাম, আমি ভেবেছিলাম বোধহয় মাইনরিটি কম আসবে, কিন্তু দেখেছি না, তারা হাজারে হাজারে এসে জয়েন করেছেন। এটা সার্থকতা এই উৎসবে। প্রশাসনিক কড়াকড়ি আর প্রশাসনিক সহযোগিতার মধ্যে তফাৎ আছে। আপনি বলছেন প্রশাসনিক কড়াকড়ি চাই। প্রশাসনিক কড়াকড়ি মানে কি? সন্তোষ মিত্র স্কোয়ার যেহেতু পয়সা নেয় না, মমতাদিকে নিমন্ত্রণ পাঠায় না, বা অন্য দলের লোকেদের নিমন্ত্রণ পাঠায়, সেই জন্য তাকে বারবার বন্ধ করে দেওয়া। আচ্ছা, প্রশাসনিক কড়াকড়ি মানে কি? একটা দুর্গা ঠাকুর 120 ফুট গ্রামাঞ্চলে, শহরে নয় যে ভেঙে গিয়ে কারোর বাড়ির ওপর পড়ে যাবে, ছোট রাস্তা, ট্রাম লাইন, এরম ব্যাপার না। একটা গ্রামাঞ্চলে বিস্তীর্ণ এলাকা, ফাঁকা জায়গার মধ্যে একটা 120 ফুটের দুর্গা ঠাকুর হয়েছে, সেই দুর্গা ঠাকুরটাকে বন্ধ করে দিতে হবে। আপনি নিজে একজন আয়োজক, আপনার পুজো ম্যান্ডেলকে কেন্দ্র করে যে বিশাল জনসমুদ্র তৈরি হয়, তাকে কন্ট্রোল করার জন্য প্রশাসনিক দায়বদ্ধতার জায়গাটা নিশ্চিত করা অবশ্যই দায়বদ্ধতা, উচিত কি নয়? কড়াকড়ি আর আপনি কি দায়বদ্ধতা এক বলেন? নয়। বেশ।